আমি সকাল সকাল খুব শান্তি মতো ঘুমিয়ে আছি আমার প্রিয় বালিশ বউকে জড়িয়ে ধরে, কিন্তু আমার এই শান্তির ঘুম হয়তো অন্য কারো কাছে খুবই অশান্তির মনে হচ্ছিল। তাই তো কে যেন আমার গায়ে এক বালতি পানি ঢেলে দিল। আমি চোখ বন্ধ রেখে বলে উঠলাম, আপু, তোমার কি খেয়ে দেওয়ার কোনো কাজ নেই? সব সময় আমার এই শান্তির ঘুমটাকে নষ্ট করে দাও। জানো কত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম আমার বউকে নিয়ে, আর তুমি কিনা আমার স্বপ্নে পানি ঢেলে দিলে। আরে মুখ পড়া হনুমান, ঘড়ির দিকে তাকিয়ে দেখ কটা বাজে। আজকে না তোর ভার্সিটির প্রথম ক্লাস? প্রথম দিনেই কি ক্লাস মিস করবি নাকি? ঘড়ির দিকে তাকিয়ে এক লাফ মেরে বিছানা ছেড়ে উঠে বাথরুমের দিকে যেতে যেতে বললাম, আপু, তুমি আমাকে আরেকটু আগে ডেকে দেবে না? আজ মনে হচ্ছে সত্যি প্রথম দিনই লেট হয়ে যাবে। ধুর, আর ভালো লাগে না। এত যে ঘুম কোথা থেকে আসে আমার আল্লাহই ভালো জানে। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হওয়ার ফাঁকে ফাঁকে আপনাদের সাথে পরিচিত হয়ে নেই, কেমন? হ্যালো জনগণ, কেমন আছেন সবাই? আমি আপনাদের প্রিয় নতুন নায়ক মোহাম্মদ হাসান উদ্দিন সাকি। আপনারা সবাই আমাকে সাকি বলে ডাকতে পারেন। আমি বর্তমানে এখন কলেজ শেষ করে ভার্সিটি লাইফে পা রেখেছি। আমি আমার বাসায় শুধু আমি এবং আমার বড় আপু সাদিয়া ইসলাম মিম থাকি। আমার বাবা মা অনেকেই টাটা বাই বাই বলে আমাদের দুজনকে একসাথে রেখে চলে গেছে। ছোটবেলা থেকেই আপু আমাকে অনেক ভালোবাসে। তাই বাবা মায়ের এমন অকাল মৃত্যুতে আমাকে যেন কোনো কষ্ট ডিপ্রেশনে নিয়ে যেতে না পারে সেদিকে খেয়াল রেখে সব সময় আমাকে সময় দিয়ে এসেছে। আর শেষমেশ আপু আমার কলেজ লাইফ শেষে করিয়ে তার ভার্সিটিতে আমাকে ভর্তি করিয়ে দেয়। হ্যাঁ, আমি তো একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, আপু আমার থেকে 4 বছরের বড়। এখন আপনারা নিশ্চয়ই ভাবছেন যে আমরা দুই ভাই বোন আমাদের পড়ালেখার খরচ কিভাবে চালাই, তাই তো? আরে ভাই, আমাদের বাবা মা যা রেখে গেছেন 14 পুরুষ খেয়েও তা শেষ করা যাবে না। যাইগে, অনেক কথা হয়েছে, এবার গল্পে আসা যাক। আমি ফ্রেশ হয়ে আপুর সাথে হালকা নাস্তা করে আপুর সাথে আপুর ভার্সিটির উদ্দেশ্যে রওনা হলাম। আজ ভার্সিটি লাইফের প্রথম দিন। আমার ভিতরটা ধপধপ করছে, অতিরিক্ত উত্তেজনা এবং কিছুটা ভয়। কারণ নতুন জায়গায়, নতুন পরিবেশ, নতুন মানুষ, কেমন কি হবে কিছুই জানি না। আমার অবস্থা বুঝতে পেরে আপু আমার কপালে একটা ছোট্ট করে পাপ্পি দিয়ে বলল, আরে ভয় পাচ্ছিস কেন? আমি আছি না, কোনো সমস্যা হলে আমাকে বলবি, বাদ বাকি সব কিছু আমি সামলে নেব। আপুর কথায় সাই দিয়ে হ্যাঁ বোধক মাথা নাড়ালাম। কিছু সময় পর আমরা ভার্সিটির গেট দিয়ে আমরা দুই ভাই বোন প্রবেশ করতেই একটা ছেলে এসে আমাকে জড়িয়ে ধরে বলে উঠল, শালা বাবু, কেমন আছো তুমি? আমি তো ছেলেটার এমন ধারা কাজ দেখে একদম হতভম্ব হয়ে গেছি। তাকে দেখে মনে হচ্ছে সে আমার থেকে অনেক বড় হবে, আমার বড় আপুর ক্লাসমেট হবে হয়তো। আমি অবাক হয়ে আপুর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, আপু, আমার যে একটা দুলাভাই আছে, তুই আমাকে আগে বলিসনি কেন? আমার মুখে এমন কথা শুনে আপু আমাকে জড়িয়ে ধরে গালে একটা চুমু দিয়ে বলল, তুই সত্যি মেনে নিয়েছিস আমার আর রনির সম্পর্কটা? আমি জাস্ট ভাবতেই পারছি না। ধন্যবাদ ভাই। আপু, তুই আমার জন্য এত কিছু কি করেছিস, আর আমি তোর ভালোর জন্য একটা ছোট্ট সামান্য কাজ করতে পারবো না? আর এই যে রনি ভাইয়া, আমার আপুকে যদি কোনো দিন কষ্ট দাও তাহলে কিন্তু তোমাকে আমি দেখে নেব। আমার কথা শুনে রনি ভাইয়া হাসতে হাসতে আমার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, সে আমার বোনের খুব ভালোভাবেই খেয়াল রাখবে। এবার আর কি, আমরা তিনজনে মিলে আমার নতুন ভার্সিটিতে প্রবেশ করলাম। প্রথম দিন সবার সাথে পরিচিত হতে হতেই কেটে গেল। এইভাবে দিনগুলো খুব ভালোভাবে কেটে যাচ্ছিল। আপুর সাথে বাসায় খুনসুটি, ঝামেলা, আর ভাই বোনের ভালোবাসা, আর কলেজে গিয়ে দুলাভাইয়ের সাথে ফাইসলামও, সবকিছু দিয়ে অনেক ভালোই কাটছে। এভাবে দেখতে দেখতে প্রায় 7 দিনের মতো পার হয়ে গেল। এই দিনগুলোতে আমার তেমন কোনো সমস্যা হয়নি, কিন্তু একটা সমস্যা না বললেই নয়। সেটা হলো আপুর একজন বান্ধবী আমাকে সবসময় যেন কেমন নজরে তাকিয়ে থাকে। না সুনজর আর না কুনজর, কোন নজরে তাকায় আমি ঠিক বুঝতে পারছি না। যাইগে, আপুর এই বান্ধবীর নাম হলো মায়া। আমি তাকে মায়া আপু বলে ডাকি। তাছাড়া উনি আমাকে সবসময় কেমন যেন শাসনের উপর রাখেন। তার নামে কিছুই আপুর কাছে বলতেও পারি না, কেননা সবসময় শুধু আমাকে ব্ল্যাকমেইল করে। এই রে, তার কথা বলতে বলতে তার কল চলে এসেছে। 1 মিনিট একটু কথা বলে নেই তার সাথে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওই, আমি তোর কোন জন্মের আপু লাগি রে? আমি তোকে বলেছি না তুই আমাকে মায়া বলে ডাকবি আর তুমি করে বলবি? আপু, আমিও আপনাকে অনেকবার বলেছি যে আমি আপনাকে নাম ধরে ডাকতে পারবো না, কারণ আপনি আমার বড় আপুর বান্ধবী, মানে আমারও বড় আপু। তুই শুধু আজ ভার্সিটি তাই, তোর আজ যদি আমি খবর না করেছি তাহলে আমার নামও মায়া নয়। কথাগুলো বলেই মায়া ঠাস করে লাইন কেটে দিল। এদিকে মায়ার হুমকিতে তো আমার যায় যায় অবস্থা। আজ কি মনে করে যেন আর সত্যিটা চাপা দিয়ে রাখতে পারলাম না। আমি আপুর কাছে সবকিছু বলতে চলে গেলাম। তখন দেখি আপু কার সাথে যেন হেসে হেসে কথা বলছে। হয়তো আমি ভাবলাম রনি ভাইয়ের সাথে,
তাই তাকে ডিস্টার্ব না করে মনের কষ্ট মনে আমার চাপা দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম ভাঙলো আপুর ডাকে। দুজনে ফ্রেশ হয়ে নাস্তা করে চলে আসলাম ভার্সিটিতে এসে আপু তার বন্ধুদের সাথে মিশে গেল, আর আমি আমার বন্ধুদের সাথে মিশে গেলাম। অন্যদিকে মায়া আপু আমার আপুকে জিজ্ঞাসা করলো, আচ্ছা সাদিয়া, তোর ভাই কি সবসময় চুপচাপ থাকে নাকি? কারোর সাথে তেমন একটা কথা বলে না? হ্যাঁ, ও সবসময় চুপচাপ থাকে। ও ছোটবেলা থেকেই এমন। কেন, কি হয়েছে? প্রেমে পড়ে গেলি নাকি আমার ভাইয়ের? না, সেটা না, আসলে তাকে আমার মনমরা দেখতে আমার তেমন একটা ভালো লাগে না, তাই আর কি বললাম। মা, এত সত্যি করে বল তো, তুই আমার ভাইকে ভালোবাসিস কিনা, বা তাকে কি তোর পছন্দ হয় কিনা? কারণ তুই তো কোনোদিন কোনো ছেলের ব্যাপারে কমেন্ট করিসনি, তাহলে আজ আমার ভাইয়ের ব্যাপারে এত কথা বলছিস কেন? আপুর এমন প্রশ্নে মায়া আপু কিছুটা থতমত খেয়ে বলল, না মানে হ্যাঁ হ্যাঁ, ওই আর কি। জানি না কিভাবে তোর ভাইয়ের প্রেমে পড়ে গেলাম। আমি খুবই ভালোবেসে ফেলেছি তাকে। কিভাবে আমার লাইফ পার্টনার করব বুঝতে পারছি না, কারণ সে তো আমাকে সবসময় আপু আপু বলে মাথা খেয়ে ফেলে। হা হা হা, আচ্ছা ঠিক আছে, আমি তোর ব্যাপারটা দেখছি। আমি এমন ব্যবস্থা করব যে তুই যেন সব সময় আমার ভাইয়ের আশেপাশে থাকিস। কিন্তু দোস্ত, আমাকে একটা কথা দিতে হবে যে তুই কোনো সময় আমার ভাইকে কষ্ট দিতে পারবি না। কি পারবি তো আমার এই কথাটা রাখতে? পারবো না মানে? খুব পারবো। আমি আমার ভালোবাসার উপরে কোনোদিন কষ্টের ছায়াও আসতে দিব না। সব সময় আমার ভালোবাসা দিয়ে তোমাকে আগলে রাখবো, কথা দিলাম তোকে। যাক, তাহলে আমি এইবার এই বিষয়ে কিছুটা হলেও নিশ্চিন্ত হতে পারলাম। তুই এবার কোনো চিন্তা করিস না। আমি এমন কাজ করব যে শেষমেশ তুই আমার ভাবি হবি। থ্যাংক ইউ দোস্ত। তারপর আর কি শুরু হলো মায়া আর আমার আপুর দুজনের মিলিত ষড়যন্ত্র। আমাকে বিয়ের পিড়িত পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র। যাক, সে কথা এখন বাদ দেই। আমি কিছুক্ষণ আমার বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আমাদের ক্লাসে চলে আসলাম। কিছুক্ষণ ক্লাস করে টিফিনের ঘন্টা বাজার পর আমরা সবাই ক্যান্টিনে চলে আসলাম কিছু হালকা পাতলা নাস্তা করার জন্য। আমি আমার বন্ধুদের সাথে বসে খাবার খাচ্ছি। এমন সময় মায়া আপু এসে আমাকে টেনে যেন কোথায় নিয়ে যেতে লাগলো। আমাকে এইভাবে টেনে নিয়ে যেতে দেখে আমার বন্ধুরা হা করে আমার দিকে তাকিয়ে থাকলো। মায়া আপু আমাকে কিছু দূর নিয়ে এসে আমাকে বলল, সমস্যা কি আমাকে বলতে পারিস? আমার আবার কি সমস্যা হবে? সমস্যা তো করেছেন আপনি। আপনি আমাকে বারবার বিভিন্ন মানুষের সামনে বারবার হ্যারাসমেন্ট করছেন। কেন করছেন এমনটা? আমি ঠিকই করছি, কিন্তু তুই তো ঠিক করছিস না। তুই বারবার আমার কথার অবাধ্য হচ্ছিস। আমি যা তোকে করতে বলি তুই তো তা করিসই না, বরং তার উল্টোটা করে আমাকে আরো রাগিয়ে দিস। দেখ, আমাকে এখন আর রাগাস না। এখন বল, তোর ওই মেয়েটার সাথে এত কিসের কথা? ওই মেয়েটা বারবার কথা বলার জন্য তোর গায়ের উপরে কেন এসে পড়ছিল? তাতে আপনার কি? সে তো আমার সাথে এমন করছে। এক মিনিট, আপনি কি কোনো কারণে জেলাস ফিল করছেন? আমি এই কথা বলার সাথে সাথেই মায়া আপু আমার জামার কলা ধরে বলল, ওই, তুই বুঝিস না আমি কেন তোর সাথে শুধু শুধু এমন করি? নাকি তুই বুঝেও না বুঝার ভান করিস? কোনটা? আমি আপনার কথা কিছু বুঝতে পারলাম না। আমি তোকে অনেক বুঝিয়েছি, আর বুঝাতে পারবো না। এবার তোকে করে দেখাবো। কথাটি বলেই মায়া আপু আমার জামার কলার ধরা অবস্থাতেই চার ঠোঁট এক করে দিল। সে আমাকে এমনভাবে চুমু খাচ্ছে যেন সে মরুভূমিতে কোনো পথিক জল খুঁজে পেয়েছে, আর সেই পথিক সেই জল সে প্রাণ ভরে পান করছে। বেশ কিছু সময় পর আমাকে ছেড়ে দিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, কি আরো ভালো করে বুঝাতে হবে নাকি জানু? আপু আপনি এটা কি করলেন? আমি আপনাকে ভালো মনে করতাম, আর আপনি কি আমার সাথে ছি? আপু ছি। তুই শুধু আগে আগে দেখতে থাক। আমি এতদিন শুধু তোর সাথে ভালো করে কথা বলেছি, কিন্তু এখন আর না। এখন তোর ফুলের মাসুল তোকে হাড়ে হাড়ে দিতে হবে। সো বি কেয়ারফুল বেবি। বাই বাই। কথাগুলো বলেই মায়া আপু হাসতে হাসতে চলে গেল, আর আমি সেখানেই আবুলের মতো দাঁড়িয়ে রইলাম। আমি মায়া আপুর কাছে এত পরিমাণে শকড যে আমি ঠিক মতো কথাই বলতে পারছি না। আমি যাকে আমার আপু বলে ভেবে এসেছি তিনি নাকি আমাকে ভালোবাসে, আমি এটা ভাবতে পারছি না। যাকগে, এখন থেকে আমাকে আরো সাবধানে থাকতে হবে। আমি এমন আনাপ সানাপ বকে ওইখান থেকে চলে আসলাম। আমি সেখান থেকে এসে আরও কোনো ক্লাস না করে সোজা আমার বাসার দিকে রওনা হলাম, কারণ এই মুহূর্তে আমি ক্লাস করার মতো অবস্থায় নেই। আমি কোনো মতে বাসায় এসে ফ্রেশ হয়ে দিলাম একটা ঘুম, কারণ মায়া আপুর ওই কাজের জন্য আমার এখন হাত পা কাঁপছে। তাই আমাকে এখন কিছু সময় রেস্ট নিয়ে নিজেকে স্বাভাবিক করতে হবে। আর অন্যদিকে মায়া আপু আজ আমার সাথে যা যা করেছে তা সব কিছু ভাবছে আর মুচকি মুচকি হাসছে। মায়া হাসি দেখে আমার আপু তাকে জিজ্ঞাসা করলো, কিরে, তুই এমন পাগলের মতো হাসছিস কেন? পাগল টাগল হয়ে গেলি নাকি? আরে আমি পাগল হয়ে গেছি, তোর ভাইয়ের প্রেমে পড়ে আমি একদম পাগল হয়ে গেছি।
প্লিজ আগে আমাদের দিকটা একটু দেখ না। শোন, আগামীকাল শাকির জন্মদিন। তুই সেদিন তাকে প্রপোজ করে নিজের মনের কথা ঠিকঠাক বলে দে। তারপর বাদ বাকি সব কিছু আমি সামলে নেব। আর হ্যাঁ, এই মোতাবেক কাজ করবি, তাহলে আরো তাড়াতাড়ি তুই তার ফল পাবি। থ্যাঙ্কস দোস্ত। আর হ্যাঁ, এই দোষ থেকে যত তাড়াতাড়ি পারিস ননদিনী যোগ করে নে, বুঝতে পারলি? ওকে ওকে, আমি কাল থেকেই তোকে ননদিনে ডাকবো, কেমন? উফ, এই তোর মিষ্টি হাসি দিয়ে যে কবে আমার ভাইটাকে পাগল করবি কে জানে। চিন্তা করিস না, অতি তাড়াতাড়ি তোর ভাইয়াকে আমার প্রেমের সাগরে ডুবিয়ে ডুবিয়ে মারবো, আর তাকে আমার প্রেমের পাগল করে তুলবো। আমিও তাই চাই, একজন আমার ভাইকে আমার উপরে দেখে রাখুক, কারণ আমার যখন বিয়ে হয়ে যাবে তখন তো চাইলে আমার ভাইকে আমার সাথে থাকতে পারবে না। তাই আমি চাই আমার বিয়ের আগেই আমার ভাইকে কারো হাতে তুলে দিয়ে যেতে, কারণ আমার ভাইটা ছোটবেলা থেকে অনেক কষ্ট সহ্য করেছে। আমি তাকে আর কোনো কষ্ট সহ্য করতে দিতে পারবো না। প্লিজ তুই আমার ভাইটাকে একটু আগলে রাখিস। ও এখনো বাচ্চাদের মতো, শুধু হাত পায়ে বড় হয়েছে, কিন্তু ভেতরে সে এখনো বাচ্চাটাই রয়ে গেছে। তুই কোনো চিন্তা করিস না, আমি তোকে কথা দিচ্ছি, তোর ভাইয়ের উপরে কোনোদিনও দুঃখের ছায়াটুকু আসতে দিব না। ধন্যবাদ দোস্ত, তুই আমাকে একদম নিশ্চিন্ত করলি। এইভাবে তারা আরো কিছুক্ষণ কথাবার্তা বলে যার যার বাসার উদ্দেশ্যে রওনা হলো। অন্যদিকে আমার আপু বাসায় এসে দেখে আমি বিছানায় উপর হয়ে ঘুমিয়ে আছি। এটা দেখে সে আমার কাছে এসে ডেকে তোলে এবং জিজ্ঞাসা করে আমি কেন এভাবে ঘুমিয়ে আছি। উত্তরে আমি বলি আমার শরীরটা বেশি একটা ভালো ছিল না, তাই টিফিনের পর বাসায় চলে আসছি, আর বাসায় এসে ঘুমিয়েছিলাম। আমার এমন কথা শুনে আপু ঠিকই বুঝতে পেরেছে যে মায়া হয়তো আমার সাথে কিছু করেছে, তাই আমি এখানে এভাবে শুয়ে আছি এটা ভেবে সে চলে যায়। কিভাবে আজকে রাতটা কেটে গেল। পরের দিন সকালবেলা আমি আর আপু দুজনে মিলে একসাথে ভার্সিটিতে প্রবেশ করলাম। প্রবেশ করতেই আপু তার বন্ধুদের কাছে চলে গেল। আমিও আমার বন্ধুদের কাছে যখন যেতে যাব, ঠিক সেই সময় কোত্থেকে যেন মায়া নামক সেই ডাইনি মেয়েটা এসে আমার হাত ধরে টেনে বসায় এবং রিক্সাওয়ালা মামাকে বলে, মা, আপনি রিক্সা চালাতে থাকুন, যতক্ষণ না বলবো ততক্ষণ পর্যন্ত আপনি আপনার রিক্সা থামাবেন না, ঠিক আছে? আমি আপুকে কিছু বলতে যাব, ঠিক সেই সময় উনি আমার মুখে আঙ্গুল দিয়ে চুপ করে বসিয়ে দেয়। আমিও বাধ্য ছেলের মতো চুপচাপ বসে রইলাম। সারাদিন ঘোরাঘুরি করার পর মায়া আপু আমাকে তোমার বাসার সামনে নামিয়ে দিয়ে আমার গালে একটা পাপ্পি দিয়ে রিক্সা নিয়ে চলে যায়। এভাবেই চলছিল আমার দিনগুলি। আমি ঠিকমতো ক্লাস করতে পারছি না, ঠিকমতো পড়াশোনা করতে পারছি না, শুধু মায়া আপুর সাথে ঘুরে বেড়াচ্ছি। আমি না পারছি মায়া আপুকে কিছু বলতে, আর না পারছি কিছু সহ্য করতে, শুধু মুখ বুজে সব সহ্য করে যাচ্ছি। তবে আমি এটা ঠিক বুঝতে পারছি যে আমি মায়া আপুর উপরে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছি। আমি যতই তার কথা এড়িয়ে যাওয়ার চেষ্টা করি না কেন, বারবার আমার মাথার ভেতরের সেই মায়া আপুই কই থেকে যেন চলে আসে। তাই আমি শেষমেশ ঠিক করলাম আমি নিজেই মায়া আপুকে আমার ভালোবাসার কথাটা জানাবো। তারপর কি হয় না হয় সব পরে দেখা যাবে। এসব কথা ভাবতে ভাবতে আজকে রাতটা কোনোভাবে কেটে গেল। পরদিন সকালে ঘুম থেকে উঠে আমি একটু আগেই ভার্সিটিতে চলে আসি। এই খবর পেয়ে মায়া আপুও অনেক আগেই ভার্সিটিতে চলে আসে, হয়তো আমারও আগে। আমি ভার্সিটিতে প্রবেশ করে মাঠে খেয়াল করতে দেখি মায়া আপু ভার্সিটির মাঠে একটি বটগাছের নিচে বসে আছে, আর আস্তার পরনে একটি কালো শাড়ি আছে যা আমারই পছন্দ করে দেওয়া। আমি গুটি গুটি পায়ে মায়া আপুর দিকে যেতে থাকলাম। আমি যতই সামনের দিকে পা বাড়াচ্ছি ততই যেন আমার হৃদস্পন্দন বেড়ে যেতে লাগছে। আমি ধীর পায়ে মায়া আপুর সামনে এসে কোনো কথা ছাড়াই তার সামনে হাঁটু গেড়ে বসে চোখ বন্ধ করে বলতে শুরু করলাম, আমি জানি না আমি আপনাকে ভালোবাসি কিনা, আমি শুধু এটা জানি যে আপনার ওই মায়াবী মুখের হাসিটা আমাকে রাতে ঘুমাতে দেয় না। আমি জানি না আমি আপনাকে ভালোবাসি কিনা, আমি শুধু জানি আমি আপনার ওই মায়াবী দুই চোখের ভেতরে হারিয়ে যাই। আমি জানি না আমি আপনাকে ভালোবাসি কিনা, আমি শুধু জানি আমি আপনাকে ছাড়া একদম অসহায়। আপনি কি আমাকে আপনার ওই শূন্য মনে আমাকে একটু জায়গা দেবেন? আমার হাতটি ধরে কি আমাকে এই নতুন পৃথিবীতে বাঁচতে শেখাবেন? আমাকে নিয়ে কি তোমার ওই স্বপ্নের দুনিয়ায় যাবে? বানাবে কি তোমার ভবিষ্যৎ বাবুর বাবা? ধরবে কি আমার হাতটা বাকি জীবন পাড়ি দেওয়ার জন্য? কথা দিচ্ছি তোমায়, আমার মনে রানী করে রাখবো তোমায়। আমাকে কি আপন করে নেবে তোমার ওই শূন্য হৃদয়ে? আমি কথাগুলো এক নাগাড়ে চোখ বন্ধ করে বলে দিলাম। আমি চোখ জোড়া খুলে সামনের দিকে তাকিয়ে দেখি মায়া আপু অবাক হয়ে দাঁড়িয়ে আছে, আর তার চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে। হয়তো এটা সুখের কান্না, অনেক সাধনা করার পর কিছু পাওয়ার কান্না। আমি বসে থাকা অবস্থায় বলে উঠলাম, কি হলো? আমি কি এইভাবে আজীবন বসে থাকবো নাকি? যদি ভালো না বসো তাহলে আমাকে থাপ্পড় মেরে চলে যেতে পারো, আমি কিছু মনে করব না। নিজেকে এটা বলে বুঝ দেবো যে আমি হয়তো একটু বেশি বেশি ধারণা করে ফেলেছিলাম। আমার কথা মাঝে মায়া বলে উঠল, আর যদি ভালোবেসে তোমাকে আমার বর বানিয়ে নেই তাহলে?
আমি মায়ার কথা শুনে তার দিকে তাকাতেই দেখলাম সে মুচকি হাসছে। আমার আর বোঝার বাকি রইল না যে সামনে কি হতে চলেছে। আমি সামনে থেকে আমার সিঙ্গেল লাইফ মিঙ্গেল হতে চলেছে, তাও আবার নিজের বড় আপুর বান্ধবীর সাথে। ভাবা যায়?